আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস। আজকে হচ্ছে আমাদের যে শিডিউলটা আছে, আপনারা যে শিডিউলটা দেখছেন, শিডিউলের প্রথম ক্লাসটা নেওয়ার কথা পিটিসি, কিন্তু আজকে পিটিসি ক্লাস করানো হবে না। আজকে হচ্ছে আমরা যে ব্রাউজিং করি, ব্রাউজিংয়ের কিছু টেকনিক শেখানো হবে এবং কিছু কিছু জিনিস বলা হবে যেগুলো আপনাদের সবার জন্য খুবই উপকারী, এবং এই সিস্টেমগুলো এখন থেকে, এতদিন সবাই ফলো করেন আর না করেন, এখন থেকে ফলো করবেন। ঠিক আছে? কারণ আমি চাই না যতগুলো 24টা ক্লাস আছে একই কথা বারবার বলতে হোক। একটা কথা যদি একবার আমি বলে দেই, বাকি ক্লাসগুলোতে সেমভাবে মনে রাখলেই হলো, তাই না? যেমন ধরেন পাসওয়ার্ড দেওয়া। এখন আমি যদি মানে প্রত্যেক ক্লাসেই পাসওয়ার্ড দেওয়া নিয়ে কথা বলি, তাহলে কিন্তু টাইম লস, তাই না? এই কারণে একটা ক্লাসেই এগুলো লস হবে। ঠিক আছে? তো আজকে আমরা হচ্ছে শিখব ব্রাউজিং করা। ব্রাউজিং করার কিছু খুঁটিনাটি জিনিস, ব্রাউজিং কি, ওয়েবসাইট কি, সার্চ ইঞ্জিন কি, এগুলো সম্পর্কে আমরা সবাই জানবো। আচ্ছা, সবাইকে একটা কাজ করতে হবে। আপনাদের সবাইকে একটা সাইডে যাইতে হবে। সেটা হচ্ছে এই যে আমাদের সাইট তো একটা আছে, এস এম কম্পিউটার বিডি। এটা ছাড়াও আমার একটা পার্সোনাল সাইট আছে, এটাতে যাবেন। নামটা হচ্ছে www.aloitsolution.com। আলো আইটি সলিউশন, ALOITSOLUTION .com। এইখানে যাবেন, এটা হচ্ছে আমার পার্সোনাল সাইট। ঠিক আছে? আমি যে কাজগুলো করি সেইগুলো হচ্ছে এখানে থাকে। এখন আপনাদেরকে কেন আমার সাইটটা যাইতে বললাম, আপনারা এইখানে গিয়ে যাবেন, এই যে আউটসোর্সিং একটা বাটন আছে, এই আউটসোর্সিং বাটনটায় যাবেন। ঠিক আছে? এই আউটসোর্সিং বাটনটাই এইখানে কি আছে দেখার আপনাদের দরকার নাই, তারপর কেউ দেখতে চাইলে দেখতে পারেন, বাট আমার ম্যান্ডেটরি হচ্ছে আউটসোর্সিংটা যাবেন, এইখানে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য গাইডলাইন সাইট। ঠিক আছে? এইখানে আমি আউটসোর্সিং নিয়ে যত কথা আছে সব একটার পর একটা পোস্ট দিতে থাকবো। ঠিক আছে? আপনারা কোর্স করে যখন চলে যাবেন, আপনাদের সাথে তো রিলেশন রাখতে হবে, তো রিলেশনগুলো এইখানে আপডেট পাবেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমার একটা ফ্যান পেজ আছে, নিচের দিকে নামবেন, একদম নিচে এই যে ফ্যান পেজ, এটাতে একটা লাইক দিয়ে দিবেন। এইখানে নতুন নতুন যা পোস্ট হয় আমি সবার আগে ফ্যান পেজে দিই। ঠিক আছে? লাইক দিবেন। সেকেন্ড হচ্ছে আমার স্টুডেন্টদের নিয়ে একটা ফেসবুক আইডি আছে। ঠিক আছে? যেটা শুধু আমার স্টুডেন্টদের, আর একজনও বাইরে নাই। ঠিক আছে? এই প্রথমটাতে ক্লিক করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট একটা পাঠিয়ে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে একটা গ্রুপ আছে, এটা হচ্ছে এইটা। এখানে ক্লিক করবেন, ক্লিক করে হয় অ্যাড করে নেবেন, আর নয়তো আমাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমি আপনাকে ইনভাইট করে দিব। গ্রুপটা গ্রুপটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, যে কেউ যা খুশি লিখতে পারবেন, বাট কেউ নেগেটিভ কিছু লিখবেন না, যেহেতু এটা একটা এডুকেশন সাইট, এডুকেশন গ্রুপ, যাতে কেউ কিছু শিখতে পারে এরকম লিখবেন। আপনি কিছু জানেন আমি জানি না, হয়তো আপনার কাছ থেকে আমিও শিখতে পারি, তাই না? এখানে শিখার ব্যাপারে গর্ব করার কিছুই নাই। ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে আপনাদের মানে এটা আমি গ্রুপটা এরকম রাখছি, সবার জন্য উন্মুক্ত রাখছি, যাতে যে কেউ এখানে লিখতে পারে। যেমন মনে করেন আপনি একটা প্রবলেমে পড়লেন, কোর্স করে শেষ করে গেলেন, একটা প্রবলেমে পড়লেন, আপনি সলিউশন করতে পারতেছেন না, আপনি এখানে বললেন, আমার গ্রুপে যারা আছে কেউ না কেউ হয়তো সলিউশন করতে পারে, আমি মনে করেন টাইম দিতে পারলাম না, তখন যে কেউ দেখে ওইটার একটা সলিউশন দিতে পারবে। ঠিক আছে? 100% না হোক, 60% সলিউশন তো কেউ দিতে পারবে। তো এই কারণে হচ্ছে গ্রুপ করাটা। তো গ্রুপে আলোচনা করবেন, পজিটিভ আলোচনা করবেন, নেগেটিভ আলোচনা কেউ করবেন না। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে গিয়ে কথা। এখন আসেন একটু নিচের দিকে, একটু নিচের দিকে আসেন। আউটসোর্সিং সম্পর্কে কিছু কথা বলছি। আউটসোর্সিং কোনো এমএলএম না, কোনো ইনভেস্ট করতে হয় না, অন্যের কাছে কাজ করে দিয়ে কোনো পার্সেন্টেজ পাইতে হয় না, শুধু ক্লিক করার কোনো কাজ নাই। ঠিক আছে? কোনো অনৈতিক কাজ এখানে হয় না, মিথ্যা বলতে হয় না, 100% হালাল। ঠিক আছে? এটা হচ্ছে আউটসোর্সিং এর সম্পর্কে প্রাথমিক কথা বলতে, যারা মোটামুটি সেমিনার করেছেন তারা জানেন। ঠিক আছে? আর যারা জানেন না তারা একটু দেখে নেবেন। তারপরে দেখেন, আমি বলছি যে এই যে নিম্নোক্ত ব্যক্তিগণ আমাদের কোনো কোর্স বা আমাদের সাথে না অ্যাড করার হইতে কি, যারা কম শিখে বেশি আয় করতে চায়, তারপরে হচ্ছে যারা খুব দ্রুত আয় করতে চায়, তারপরে হচ্ছে যাদের নিজেদের উপরে কনফিডেন্স নাই, যারা নিয়ম নীতি মেনে কোনো কাজ করতে চায় না, ঠিক আছে, যারা পরিশ্রম করতে চায় না, যারা কমপক্ষে 3 মাস নিজেকে কষ্ট দিতে চায় না, তারা এইখানে কোর্স করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে?
যারা সেমিনার করেন নাই আজকে প্রথম কথা শুনছেন, খুব ভালো, কোনো সমস্যা নাই। ভালো লাগে নাই, কোর্স ফি ফেরত নিয়ে চলে যান। আর যদি বলেন যে না এগুলো সব আমি করতে রাজি, ঠিক আছে, তাদের জন্য এই ইন্ডাস্ট্রিতে ওয়েলকাম। আপনার জন্যই এই ইন্ডাস্ট্রি। 3 মাস আসলে কম দিছি লোকজনকে আকৃষ্ট করতে, এখানে আসলে 6 মাস দেওয়ার কথা ছিল। আমি সাধারণত সেমিনার টেমিনারে কিন্তু 6 মাস বলি, ঠিক আছে। কিন্তু তারপর যাতে লোকজন একটু নিজেকে মনে করে যে 6 মাস আসলে লং টাইম, আসলে কিন্তু 3 মাস যদি সে অনেস্টলি কাজ করে 3 মাসের ভিতরেই সে একটা ফিডব্যাক পাবে। শুধু 3 মাস না, আমি যখন আপনাকে মাইক্রো ওয়ার্ক দেখায় দিব সেই দিন থেকেই আপনি ফিডব্যাক পাবেন, সেই দিন থেকেই আপনি $1 করে আয় করতে পারবেন, 100% লিখিত গ্যারান্টি, ঠিক আছে। তারপরেও বললাম মাইক্রো ওয়ার্কার এগুলো ছোট ছোট কাজ, এগুলো করে আসলে বেশি আয় করা যায় না, ঠিক আছে, বুঝতে পারছেন। কিন্তু রিয়েল কাজ পাইতে হলে আপনাকে 3 মাস, 3 থেকে 6 মাস কষ্ট করতে হবে, বুঝতে পারছেন কথাটা। আচ্ছা 3 মাস কেন, আপনি প্রশ্নের উত্তর পাইছেন। আর আপনি যদি কোনো সেমিনার না করে থাকেন, যে কোনো এক শুক্রবারে একটা সেমিনার করে নেবেন ফাঁকে দিয়ে আইসা, ওইখানে এইগুলো সম্পর্কে আমি অনেক কথা বলি। আউটসোর্সিং সম্পর্কে কিছু নিউজ আছে, কিছু ফান নিউজ আছে, এগুলো একটু এখানে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আপনাদের কোর্স ম্যাটেরিয়ালস। এই জিনিসগুলোই আমরা এই 24টা ক্লাসে শেখার চেষ্টা করব, ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বলছি। হ্যাঁ 12টা জিনিস 24টা ক্লাসে আমরা বেশিরভাগই একটা একটা ক্লাস করব, কিছু কিছু জিনিস একটু লং টাইম, ওগুলোতে আমরা একটু বেশি বেশি ক্লাস করব। যেমন ব্লগিং এ মনে হয় 3টা 4টা ক্লাস আছে, এসইও তে প্রায় 10টার মতো ক্লাস আছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এ প্রায় 5টার মতো ক্লাস আছে, এগুলো একটু বেশি বেশি, যেই আইটেম যত রিচ সেই আইটেমে তত বেশি ক্লাস, এই হচ্ছে কথা, ঠিক আছে। আমাদের কিছু স্পেশাল সুবিধা এখানে দিয়ে রাখছি, দেখে নেবেন এই আর কি। আচ্ছা, তো যাই হোক আমরা আজকে শুরু করব ব্রাউজিং, ঠিক আছে। এই সবগুলো দেওয়া হয় নাই মনে হয়, আপডেট দেওয়া হয় নাই, 4টা না 5টার আপডেট দিছি। ইনশাল্লাহ আমার এই পর্যন্ত আস্তে আস্তে বাকিগুলোর আপডেটও হয়ে যাবে। আচ্ছা ব্রাউজিং এ আমরা ক্লিক করি, একটু নিচে নামেন। এই যে আমরা আজকে এই জিনিসগুলো শিখব, ঠিক আছে, বুঝতে পেরেছেন কথা। আজকে আমরা প্রথমে এই জিনিসগুলো শিখব। প্রথমে হচ্ছে ব্রাউজার কি। ব্রাউজার কি, ব্রাউজার হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা সফটওয়্যারে কাজ করতে হলে বা যে কোনো ইয়াতে কাজ করতে হলে সফটওয়্যারের প্রয়োজন, তাই না। তো ইন্টারনেট যখন আমরা চালাবো তখন আমাদের সফটওয়্যার প্রয়োজন, এই সফটওয়্যারগুলোই হচ্ছে ব্রাউজার। অর্থাৎ ইন্টারনেট চালানোর জন্য যে মাধ্যম বা যে সফটওয়্যারগুলোর প্রয়োজন, এগুলাকেই বলে হচ্ছে ব্রাউজার। ব্রাউজার কেন দরকার, যে কোনো সাইট ব্রাউজ করতে হলে বা নেট চালাইতে হলে আমাদের ব্রাউজার দরকার। এখন কি কি ব্রাউজার আছে, ঠিক আছে, কি কি ব্রাউজার আছে, আমরা জানি বিভিন্ন রকমের ব্রাউজার আছে, যেমন গুগল ক্রোম, তারপরে হচ্ছে মজিলা ফায়ারফক্স, অপেরা, তারপরে কমেট বার্ড, এসআরওয়ের আয়রন, তারপরে এরকম আরো ইত্যাদি ইত্যাদি, 4-5টা জানলেই হবে। তবে আমরা সব সময় কাজ করি মজিলা ফায়ারফক্সেই, ঠিক আছে, কেন জানি না, কিন্তু মজিলা ফায়ারফক্সে কাজ করে আমরা মজা পাই, ঠিক আছে, এর জন্য আমরা সবাই কাজ করি। কিন্তু গুগল ক্রোম হচ্ছে মজিলার চেয়ে ফাস্ট, কেউ যদি গুগল ক্রোম করেন ভালো, ঠিক আছে। তো যাই হোক কোনো সমস্যা নাই, কারোর সাথে আমাদের কোনো ইয়া নাই। আচ্ছা মজিলা ফায়ারফক্সের কিছু অপশনের ব্যবহার আপনারা জানেন নিশ্চয়ই। এই অল চাপবো, অল চাপলে এখানে এটা আসবে, কিবোর্ড থেকে অল চাপলে টুলসে যাব, টুলসে গিয়ে এই অপশন, অথবা এখানে তো থাকার কথা নাই। আচ্ছা এটা মনে হয় আগের ভার্সন, নতুন ভার্সন না, ঠিক আছে, নতুন ভার্সন হলে এখানেই অপশনটা থাকতো চিহ্নটা। তো যাই হোক কোনো সমস্যা নাই, আমি ইয়া থেকে দেখায় দিচ্ছি। এই যে কিবোর্ড থেকে অল চাপবেন, বের হবে টুলস, চলে যাবেন অপশন। এই অপশনের ইউজ সবাই জানেন। প্রথমত হচ্ছে আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি তখন হচ্ছে কোথায় ডাউনলোড হয়, এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যদি এখানে সেভ ফাইল টু দেই, এখানে একটা ফোল্ডার আপনি দেখতে পাচ্ছেন না, না, আচ্ছা আরেকটু এদিকে দেই। আচ্ছা যদি আমরা এখানে এই যে এখানে যদি আমরা সেভ ফাইল দেই, যে কোনো একটা ফোল্ডার দেখায় দেই, তাহলে আমি যখনই গুগল থেকে মানে যে কোনো কাছ থেকে ব্রাউজিং এ যে কোনো কিছু ডাউনলোড করব, সবগুলো গিয়ে জমা হবে ওই ফোল্ডারে। আর যদি চাই যে না প্রত্যেকবার আমাকে জিজ্ঞাসা করে নাও কোথায় জমা হবা, তাহলে আমরা এখান থেকে অলওয়েজ আস্ক মি দিব, ঠিক আছে। এই গেল একটা। দেন হচ্ছে কখনো কোনো সাইটে যদি আমরা ইমেজ বা ভিডিওগুলো না দেখতে চাই, তাহলে আমরা এই যে কন্টেন্টে গিয়ে এই টিকগুলো উঠাই দেব, তাহলে আর ভিডিওগুলো আসবে না। যখন ভারী সাইট হবে, আমার নেট স্পিড কম হবে, টাইনা আনতে পারবে না, তখন আমাদের এগুলো উঠাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আসেন প্রাইভেসি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অনলাইন কাজ করতেছেন, খুব ইম্পর্টেন্ট এটা। কি কি ইম্পর্টেন্ট, মনে করেন আপনি একটা সাইটে রেজিস্ট্রেশন করছেন,
সাথে সাথে কিন্তু ওই আপনার যে আইপি আছে, আপনার যে কিছু আছে সেগুলো কিন্তু কুকিতে গিয়ে জমা হয়। ঠিক আছে? তো এইগুলো আপনি হচ্ছে গিয়ে রিমুভ করে দিতে পারেন এখান থেকে। এই যে লাস্ট আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার, টুডে যা আছে সব হয়ে যাবে। তবে আপনি চেষ্টা করবেন এগুলো ডিলিট না করতে। ডিলিট না করতে করলে একটা উপকার হবে, যখন আপনি কোনো সাইটে একবার ব্রাউজ করবেন এটা লোড হইতে অনেক সময় নেবে, দ্বিতীয়বার যখন ব্রাউজ করবেন লোড হইতে অনেক কম সময় নেবে। কারণ যখন প্রথমবার লোড হয় ওই জিনিসটা কুকিতে গিয়ে স্টোর হয়ে যায়, কিন্তু যখন আপনি ডিলিট করে দিবেন তখন ওটা চলে যায়, আবার যখন নতুন করে দিবেন আবার সাইটটা আসতে সময় নেবে। এর জন্য যা আছে কুকিতে সেভ করে নেওয়া ভালো। কিন্তু অনেক সময় আমরা যখন এক জায়গায় রেজিস্ট্রেশন করছি, আরেক জায়গায় রেজিস্ট্রেশন করতে যাব ওই জায়গাতেই, তখন বলবে যে তুমি একবার করছো। তো এই প্রবলেমটা দূর করার জন্য আমরা এই কুকি রিমুভ করে দিব, তাহলে আর এই প্রবলেম হবে না। ঠিক আছে? রিমুভ করা তো বুঝতে পারছেন। খালি এখানে ক্লিক করব, এখান থেকে চুজ করব যেটা হোক টুডে, দিয়ে ক্লিয়ার দিলেই সব চলে যাবে। আবার কুকিতে যাব, এখানে এখানে যাব, গিয়ে এই যে রিমুভ অল ক্লিক করলে যা আছে সব রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে অপশনের কিছু জিনিস, ঠিক আছে, যেগুলো আমাদের জানতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার আসেন যে ওয়েবসাইট আর সার্চ ইঞ্জিন কি। প্রথমে আসি ওয়েবসাইট। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব মানে পার্সোনাল ইনফরমেশন সম্বলিত কিছু পেজ। যেমন এই যে দেখেন আমার একটা সাইট, সব কি আমার নিজের, এগুলো কি আমি নিজে দিছি? তার মানে কি এটা আমার ব্যক্তিগত, তাই না? আমি যেভাবে দিব এখানে সেভাবেই থাকবে। এই কন্টেন্টগুলো যে লিখছি, এই যে কন্টেন্টগুলো আমিই তো লিখছি, তাই না? তার মানে আমার, অন্য কারো না। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এরকম ইনফরমেশন সম্বলিত এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এরকম পেজ, এগুলাকে বলে হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে? এখন ওয়েবসাইট কেন দরকার? আপনার কি কাজ করেন সেটা বোঝানোর জন্য ওয়েবসাইট দরকার। যেমন আমি আপনাকে কিন্তু খুব ইজিলি আমাদের কোর্স কারিকুলামটা এখান থেকে দেখায় ফেলতে পারলাম, তাই না? ওয়েবসাইটে ছিল দেখা। তো এই কারণে আমাদের এরকম বিভিন্ন ইনফরমেশন অন্যের সাথে শেয়ার করার জন্য ওয়েবসাইট দরকার। ঠিক আছে? তারপরে হচ্ছে কি কি প্রকারের ওয়েবসাইট আছে। কি কি প্রকার বললে ভুল হবে, কি ধরনের ওয়েবসাইট আছে আর কি। আচ্ছা, ওয়েবসাইটের পরে আমরা দেখি প্রথমে হচ্ছে সামনে থাকে www, তিনটা ডাব্লু থাকে, আর পিছনে মাঝখানে একটা নাম থাকে, তারপরে একটা .com থাকে, তাই না? এখন এই ডাব্লুটা দেয়া হচ্ছে বাধ্যতামূলক। এই ডাব্লুটা দিয়ে কি বোঝায়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে হচ্ছে মাঝখানে থাকে আপনার সাইটটার নাম, প্রথম আলো মানে প্রথম আলোর নাম। ঠিক আছে? এরকম প্রত্যেকটা সাইটের নাম, এই নামটা থাকে মাঝখানে। ঠিক আছে? এন্ড লাস্টে থাকে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা কি? কম। এখন শুধু কম না কিন্তু আরো আছে কিন্তু, যেমন অর্গ, নেট, ইনফো, এসি, এডু, বিচ, গভ। এই কটাই জানলেই হবে। আরো কিছু কিছু আছে, এগুলো জানার দরকার নাই। ঠিক আছে? এই কটা হচ্ছে সবচেয়ে পপুলার। কম মানি যে সকল সাইট কমার্শিয়াল কাজ করে তাদের নামে লাস্টের এক্সটেনশন থাকে কম। যে সকল সাইট অর্গানাইজেশন মানে সংগঠন, ঠিক আছে, যেমন ব্রাক একটা সংগঠন, তাই না? তারপরে হচ্ছে কি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সমিতি না কি যেন আছে, গ্রামীণ ব্যাংক তো একটা ইয়া, ওটা ভিন্ন। তো এরকম যেগুলো সংগঠন তাদের নামের শেষে থাকে অর। নেট, নেট হচ্ছে যারা নেটওয়ার্কিং রিলেটেড কাজ করে। ঠিক আছে? তারপরে হচ্ছে ইনফো, ইনফো হচ্ছে যারা ইনফরমেশন দিবে আপনাকে, তাদের নামের শেষে থাকবে ইনফো। তারপরে হচ্ছে বিজ, যে সকল সাইটগুলো বিজনেস রিলেটেড কাজ করে তাদের নামের শেষে হবে বিজ। তারপরে হচ্ছে এসি মানে একাডেমি, শিক্ষামূলক কিছু দেয়, তাদের নামের শেষে হবে এসি। এডু, এডুকেশন, এটাও হচ্ছে শিক্ষামূলক কিছু। ঠিক আছে? আর গভ, গভ মানে হচ্ছে গভর্নমেন্টের। এখন গভর্নমেন্টের পরেও আরেকটা এক্সটেনশন যোগ হয়, যেমন gov.bd, বাংলাদেশকে বুঝাইতে, কারণ ওয়ার্ল্ডে তো গভর্নমেন্ট একটা না, অনেক গভর্নমেন্ট আছে। ঠিক আছে? তো ওই নামের শেষে ওই এক্সটেনশনটা থাকে ওই বিভিন্ন দেশের। বুঝতে পারছি? তাহলে আমরা কি কি ওয়েবসাইট আছে কিভাবে করি। আচ্ছা, আমরা সবচেয়ে সবার প্রথমে চিন্তা করি কম নেয়ার, কারণ হচ্ছে একটাই, পপুলার এটা। কেউ আপনাকে একটা সাইটের নাম বললে আপনি ধরে নেন যেটা কমই হবে। আরো যেগুলো আছে এগুলো কিন্তু আমরা কখনো চিন্তা করি না। করি? করি না, কারণ কমটা পপুলার। এই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আচ্ছা, তাহলে ওয়েবসাইট কি কেন এটা বুঝতে পারছেন। এবার আসেন সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে আপনি যেই সাইটের মাধ্যমে কোনো কিছু খুঁজে পাবেন সেটাকে বলে হচ্ছে সার্চ ইঞ্জিন। ঠিক আছে? এখন কেন সার্চ ইঞ্জিন দরকার?
কোনো কিছু সার্চ করার জন্যই সার্চ ইঞ্জিন দরকার। এখন আমরা কি কি সার্চ করি? আমরা কি কি সার্চ করি? কোনো টেক্সট সার্চ করি, কোনো ইনফরমেশন সার্চ করি, কোনো ইমেজ সার্চ করি, কোনো অডিও সার্চ করি, কোনো ভিডিও সার্চ করি, কোনো বই সার্চ করি, তাই না? এইগুলোই মূলত সবচেয়ে বেশি সার্চ করি কিন্তু আমরা। তো এই জিনিসগুলোকে আমরা যাতে খুঁজে পাই, কোনো কিছু সম্পর্কে আমি জানি না, ঠিক আছে, মনে করেন আপনি এসইও সম্পর্কে জানেন না, আপনি ওই সার্চ ইঞ্জিনে এসইও লিখে সার্চ দেন, অনেক কিছু বের হয়ে যাবে, ওইখান থেকে আপনি পড়লে এসইও সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন। এখন আসেন কি কি সার্চ ইঞ্জিন আছে। সার্চ ইঞ্জিন কিন্তু ওয়ার্ল্ডে প্রচুর সার্চ ইঞ্জিন আছে। তো আমরা সবাই একটার নাম জানি, গুগল, এটার নাম আমরা সবাই জানি, কিন্তু আরও আছে, ঠিক আছে? হ্যাঁ, যেমন আপনার হচ্ছে ইয়াহু আছে, তারপরে বিং আছে, ঠিক আছে, তারপর হচ্ছে AOL আছে, আউল, তারপরে হচ্ছে একটা চাইনিজ আছে বাইডু, ঠিক আছে? পাঁচটা জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম জানলেই হবে, ঠিক আছে? কারণ অনেক সময় আপনার যাদের কাজ করবেন তারা আপনাকে ইন্টারভিউতে কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে, যে পাঁচটা সার্চ ইঞ্জিনের নাম বলো, তখন খুব দ্রুত বলতে হবে, দেরি করলে চলবে না, ঠিক আছে? আর কি কি সার্চ ইঞ্জিন আছে যদি দেখতে চান, আমি গুগলে দিয়েই সার্চ করব, কারণ আমি সব কিছু গুগলে দিয়ে সার্চ করি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আমি কিন্তু ওয়েবসাইটের নামটা জানি, কিন্তু ডাইরেক্ট আমি ওয়েবসাইটের নাম দিব না। ফ্রি ওয়েব সাবমিশন ডট কম, ফ্রি ওয়েব সাবমিশন ডট কম, এই যে সাইটটা, এই সাইটে যাবেন, সাইটটা আসবে, যতগুলো পপুলার সার্চ ইঞ্জিন আছে তার একটা লিস্ট দিবে, 50টা সার্চ ইঞ্জিনের লিস্ট আছে এখানে, এই যে, ঠিক আছে? আরো বহুত আছে, কিন্তু এরা সবচেয়ে 50টা যেগুলো পপুলার তারই একটা লিস্ট দিছে। আচ্ছা, আমি আসতেছি, কিছুক্ষণ পরেই আসতেছি। আচ্ছা, তো এইগুলা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন, অর্থাৎ যেখানে আমরা কি কোনো কিছু গিয়ে সার্চ করতে পারবো। এখন আমাদের প্রশ্ন জাগে অনেক সময়, উইকিপিডিয়া, তারপরে হচ্ছে ইউটিউব, হ্যাঁ, এগুলো সার্চ ইঞ্জিন কিনা? তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে উইকিপিডিয়া। আচ্ছা, উইকিপিডিয়া যারা আজকে নতুন শুনছেন জেনে নেন, উইকিপিডিয়া হচ্ছে কোনো ইনফরমেশন খোঁজার বা ইনফরমেশন বা আর্টিকেল সম্বলিত একটা ওয়েবসাইট, নট সার্চ ইঞ্জিন, ইটস আ ওয়েবসাইট, ঠিক আছে? কারণ এখানে কেউ না কেউ ইনফরমেশন ইনপুট করতেছে, ঢুকাচ্ছে, আর আমরা ওইটা দেখতেছি, ঠিক আছে? সার্চ ইঞ্জিন না। আচ্ছা, সার্চ ইঞ্জিন আর ওয়েবসাইটের ভিতরে তফাৎ আছে কিন্তু। তফাৎ হচ্ছে সার্চ ইঞ্জিন দিয়ে আপনি ওয়ার্ল্ডের যা আছে সব কিছু, একটা কিছু দিয়ে দিলেন, ওয়ার্ল্ডের যা আছে সব আপনার সামনে এনে দাঁড় করাবে, ঠিক আছে? যেমন দেখেন, আমি ধরেন এখানে এটাই দিছি, ফ্রি ওয়েব সাবমিশন লিখলাম, লিখে সার্চ দিছি না, দেখেন কতগুলো আনছে, 5,18,000 ইনফরমেশন ও খুঁজে পাইছে, পুরো ওয়ার্ল্ড ওভারঅল, ঠিক আছে? ওভারঅল এতগুলো পাইছে। এখন এটা তো কম, অল্প একটা দিছি, কিন্তু যদি এখানে আমি এসইও লিখি, ঠিক আছে, কম করে হলো 1 কোটি ইনফরমেশন পাবে। যেই সাইট নিয়ে বেশি কথা লেখা আছে ওই ইনফরমেশন বেশি আসবে, যেই সাইট নিয়ে কম কাজ করা হয়েছে বা কমই করছে ওগুলার ইনফরমেশন আসবে কম, বুঝতে পেরেছেন? তো এইগুলা এই 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 হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আর ওয়েবসাইটের ভিতরে পার্থক্য, ওয়েবসাইটে আপনি শুধু নিজে ওই প্রতিষ্ঠান বা ওই লোকগুলো ইনপুট দিতেছে, আর সার্চ ইঞ্জিনে কেউ কোনো ইনপুট দেয় না, এক একজন সাইট করে, বিভিন্ন সাইট থেকে ওই ইনফরমেশন এসে আপনার সামনে থ্রো করে দিবে যে এই হচ্ছে তোমার আউটপুট, বুঝতে পারছেন? এখন বলতে পারেন সার্চ ইঞ্জিন আর ওয়েবসাইট কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিনের ওয়েবসাইট কাজ করে, এই যে আমরা যত ইনফরমেশন দিচ্ছি এগুলো একটা সার্ভারে জমা হয়, পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন সার্ভার আছে, ওইখানে গিয়ে জমা হয়, ঠিক আছে? ওই জমা করার জন্য আমাদেরকে একটা প্লেস কিনতে হয়, জায়গা কিনতে হয়, আমি যে রাখতেছি ওটার জন্য ইয়ারলি আবার একটা চার্জ দিতে হয়, ঠিক আছে? তো এরকম সার্চ ইঞ্জিন মানে সার্ভারে আপনি ওই ওয়েবসাইট হোক আর সার্চ ইঞ্জিন হোক রাখতে হবে, আপনিও একটা সার্চ ইঞ্জিন তৈরি করতে পারেন, কোনো সমস্যার কিছু নাই। আমাদের দেশের একটা সার্চ ইঞ্জিন আছে পিপিলিকা, আমরা জানি না, ঠিক আছে? কারণ আমরা ওগুলোতে আমরা যা চাই তা আসে না, এই কারণে আমরা খুঁজি না, ঠিক আছে? গুগল জনপ্রিয়, আমরা সবাই গুগলের কথাই চিন্তা করি, তো এটাই হচ্ছে স্বাভাবিক নেচার। আচ্ছা, তো আমরা সার্ভারে কি করব, ওই ইনফরমেশনগুলো রাখতে হবে, রাখার পরে এগুলো হচ্ছে যখন আপনি এখানে কোনো কিছু সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ দিবেন, ও করবে কি এরকম বিভিন্ন সার্ভার থেকে জিনিসগুলো আইনা আপনার সামনে শো করবে। এখন আপনি বলতে পারেন আমি আমেরিকার সার্ভার, জার্মানির একটা সার্ভারে কিছু রাখলাম, তাহলে এটা বাংলাদেশ থেকে কিভাবে আসতেছে, ঠিক আছে? বা ধরেন আপনি ইউকের একটা সার্ভার রাখতেছেন, আপনার পিসিতে কিভাবে আসতেছে? এটা হচ্ছে প্রত্যেকটা সার্ভার একটা আরেকটার সাথে লিংক আপ করা,
আপনি ওয়ার্ল্ডের যেই সার্ভারই রাখেন না কেন কোনো সমস্যা নাই। গুগলে যখন লিখে সার্চ দিবেন ও সব সার্ভার থেকেই আপনার সামনে আইনা ইনফরমেশন দাঁড় করাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন বা ওয়েবসাইটগুলো কাজ করে। বুঝতে পারছেন? যতটুকু সহজ ভাষায় আমি বুঝাইতে চেষ্টা করছি ওটাই আমি বলছি। আচ্ছা, এইবার হচ্ছে সাইন আপ। সাইন না, এরকম কোনো ইয়া নাই, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যার সার্চ ইঞ্জিন যত স্ট্রং সে তত বেশি সাইট সার্ভার ঘুটে আপনাকে ইনফরমেশন আইনা দেখাতে পারবে। যার সার্চ ইঞ্জিনের ইনফরমেশন আনার ক্যাপাবিলিটি কম সে তত ইনফরমেশন কম আনবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওটা নির্ভর করে সার্চ ইঞ্জিনের ক্ষমতার উপরে, সার্চ ইঞ্জিনটা কত ভালো। ওটা দেয়া দিলেও হয় না দিলেও হয়, কারণ সার্চ ইঞ্জিন অটোই ওটা নিয়ে নেয় 24 ঘন্টার ভিতরে। আর আপনি যদি চান দিতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো এই সব প্রশ্নের অ্যান্সার সব এসইওতে সলভ হবে। যে কোনো, হ্যাঁ, এগুলো যে কোনো ইয়েতে, কারণ আপনার দেখাইলে তো সার্চ করে যত বেশি ইনফরমেশন দেখাবে ততই তো সার্চ ইঞ্জিনের লাভ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, মেইল তো সবাই জানেন। মেইল জানেন না সবাই? ইমেল, ইলেকট্রিক মেইল, ইমেলের শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রিক মেইল। এখন এটা কি? ইমেল কি বলেন, একজন একটু বলেন। আচ্ছা, ইমেল হচ্ছে আপনার একটা আইডেন্টি, ভার্চুয়াল জগতে আপনার একটা আইডেন্টি। ঠিক আছে, যেমন আপনার বাসায় যদি আমি কোনো কিছু পাঠাইতে চাই, আপনার একটা অ্যাড্রেস লাগবে, যে অ্যাড্রেসে আমি জিনিসটা পাঠাবো, তাই না? তো ভার্চুয়াল জগতে আপনাকে যদি আমি কোনো কিছু পাঠাইতে চাই আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। বুঝতে পারছেন? ইমেল অ্যাড্রেসের গুরুত্ব কিন্তু খুব। এখন ইমেল অ্যাড্রেস বিভিন্ন কোম্পানি আমাদেরকে ফ্রি প্রোভাইড করে। যেমন গুগল কি দেয়? গুগলে দেয় হচ্ছে জিমেল, ইয়াহু দেয় ইয়াহু, হটমেল দেয় ইয়াহু, মানে অ্যামাজন কোম্পানি বা মাইক্রোসফটেরই এটা হটমেল। তারপরে ওভি আছে, হাবিজাবি আরো অনেক আছে। আমাদের এত কিছু জানার দরকার নাই, আমাদের দরকার একটা, সেটা হচ্ছে জিমেল। যার জিমেলে অ্যাকাউন্ট নাই প্রত্যেকে জিমেলে অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যার আছে সেও একটা খুলে নেবেন এই কাজগুলো করার জন্য। বুঝতে পারছেন কি বলেছি? এখন বলতে পারেন অন্যদের সাথে আপনার কি শত্রুতা? না ভাই, কোনো শত্রুতা নাই। ঠিক আছে, কিন্তু জিমেলই আমার লাগবে। এর কারণ হচ্ছে যখন আমি কোনো সাইটে রেজিস্ট্রেশন করব বা ই করব, তখন ওই সাইট থেকে আমার মেইলে একটা মেইল পাঠাবে। জিমেলে হচ্ছে খুব দ্রুত চলে আসবে, ইয়াহুতেও আসবে কিন্তু একটু সময় নেবে। এখন আপনার কাজ কি সময়ের দরকার না দ্রুত দরকার? দ্রুত। 5 মিনিট পরে আসলে আপনি কি 5 মিনিটে কি মশা মারবেন? তাই না? না ঘুমাবেন? কোনোটাই তো করা যাবে না। তো এই কারণে হচ্ছে আমার জিমেইলই আইডি লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আইডি খোলা খুব ইজি জানি, gmail.com এ ঢুকবো, এরকম আসবে। আসার পরে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করবো অ্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা। এখন আমি এই রেজিস্ট্রেশন করাটা সম্পর্কে কিছু কথা বলবো, যে রেজিস্ট্রেশনে আমরা সবাই কিছু কিছু জিনিস, মানে রেজিস্ট্রেশন বা সাইন আপ এর কিছু ট্রিপস যেটা খুব দরকারি। যেমন আমরা যখন কোথাও রেজিস্ট্রেশন করতে যাই আমার একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম লাগে, তাই না? এখন কথা হচ্ছে আমাদের নাম দিব না ছদ্মনাম দিব? ঠিক আছে, হ্যাঁ। ডিস্টার্ব করে কে? হ্যাঁ মা, বলো। হ্যাঁ মা, হ্যালো। এই তো আরো আধা ঘন্টা লাগবে। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আহা, এও রেকর্ড হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট নেম লাগবে না লাস্ট নেম লাগবে? এখন কথা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম কি আমরা রিয়েল দিব না ছদ্মনাম দিব? ঠিক আছে, কোনো সমস্যা নাই, যেটা দেন মন যা চায়। রিয়েল দিলেও হবে, ছদ্ম দিলেও হবে। ঠিক আছে, তবে রিয়েল দেওয়া ভালো। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন ইউজার আইডি। ইউজার ওর আইডি লাগবে। আপনি যখন কোথাও রেজিস্ট্রেশন করবেন তখন বলবে তুমি ইউজার নেম চুজ করো। ঠিক আছে, এখন মনে করেন আপনি একটা ইউজার নেম চুজ করতে হবে, আপনি কি নাম চুজ করবেন? নিশ্চয়ই আপনার নাম চুজ করবেন।
এখন কথা হচ্ছে আপনাকে কয়েক হাজার সাইটে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? কয়েক হাজার সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এখন নাম কি একটা দিবেন না কয়েক হাজার দিবেন? একটাই দিতে হবে, কারণ কয়েক হাজার দিতে গেলে তো মনে থাকতে পারবেন না, আমরাও তো মানুষ, তাই না? এখন কথা হচ্ছে যদি আপনার নামটা না নেয়, সমস্যা হয়, তাহলে কি করতে হবে? তাহলে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আপনাকে কি করতে হবে? ওই নামের শেষে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা আপনার ইউজ করার পসিবিলিটি 100%। ঠিক আছে, মনে করেন একটা 4 ডিজিটের এলোমেলো নাম্বার নিলেন, ঠিক আছে, 2975, একটা এলোমেলো নাম্বার হলো না? এইরকম একটা এলোমেলো নাম্বার নেবেন, তাহলে কি হবে? আপনি 10,000 কেন, 1,000 কেন, 10,000, 1 লাখ, 1 কোটি সাইটে রেজিস্ট্রেশন করেন, আপনার নাম ইউনিকই থাকবে। ঠিক আছে, তারপরে আরেকটা হচ্ছে আমরা নেই পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমরা কিভাবে নিব? আমরা জানি পাসওয়ার্ড হচ্ছে 8 ক্যারেক্টারের হইতে হবে, ঠিক আছে? এখন পাসওয়ার্ড কি নিব? পাসওয়ার্ড ওই নর্মাল পাসওয়ার্ড নিবেন না, পাসওয়ার্ড নিবেন একটু স্ট্রং পাসওয়ার্ড। কি? প্রথমে মনে করেন আপনার নামের প্রথম অক্ষর একটা বড় হাতের দেন, বা একটা বড় হাতে দিলেন, একটা ছোট হাতে দিলেন, ঠিক আছে? তারপরে একটা সংখ্যা নেন। প্রত্যেকেই কিন্তু আমরা কোনো না কোনো সংখ্যার প্রতি দুর্বল, ঠিক আছে? আপনি এরকম একটা সংখ্যা নিলেন, নেয়ার পরে কি করবেন? লাস্টে মনে করেন 4টা সংখ্যা নিলেন আর 2টা নাম হলো, টোটাল 6টা হলো। আর লাস্টের দিকে একটা @ নেন, আর নয় হ্যাশ নেন, আর নয় দুইটাই নেন, ঠিক আছে? তাহলে 8 ক্যারেক্টারের ভিতরে খুব স্ট্রং পাসওয়ার্ড হবে, যেটা আপনার কেউ হ্যাক করে ঢুকে নিতে পারবে না, ঠিক আছে? তো এই হচ্ছে পাসওয়ার্ড নেওয়ার সিস্টেম। ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন ওই নামের সাথে লিঙ্ক আপ করেই, ওই নাম্বার দিয়েই খুলে নেবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে, বারবার লিখতে হবে না, কপি পেস্ট করে চালাইতে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদেরকে ডেট অফ বার্থ দিতে হয়। ডেট অফ বার্থ দেন, যে কোনোটা দেন, কোনো সমস্যা নাই, বাট খেয়াল রাখবেন 18+ যেন হয়। 18 নিচে হলে কিন্তু আপনাকে কোথাও রেজিস্ট্রেশন করতে দিবে না, ঠিক আছে? কারো 18 না হইলেও আমরা 18 বানায় দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? কিছু কিছু জায়গা ছাড়া বাকি সব ক্ষেত্রে আপনার বাসার অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নাই। সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর, ঢাকা, কথা শেষ, ঠিক আছে? এত বাই এত সলিমুল্লাহ রোড বলার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যত শর্টে কাজ হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বাধ্যতামূলকভাবে ফুল দিতে হবে, যেগুলোর ক্ষেত্রে মনে করেন চিঠি আসার সম্ভাবনা আছে, এইগুলোর ক্ষেত্রে ফুল দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন। কিছু কিছু জায়গাতে সিকিউরিটি কোয়েশ্চেন চাবে, যে একটা সিকিউরিটি কোয়েশ্চেন সেট করেন, ঠিক আছে? সিকিউরিটি কোয়েশ্চেনটা চায় কখনো যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, বা কেউ কোনো ভুলে যান, তাহলে যাতে ওটা পুনরায় উদ্ধার করতে পারেন, বা কেউ আপনার আইডিটা হ্যাক করার চেষ্টা করতেছে, তখন ওরা সাময়িকভাবে ব্লক করে দেয়, তখন আবার আপনি খুলতে গেলে তখন আপনাকে ওই কোয়েশ্চেনটা করবে। যদি আপনি অ্যান্সার দিতে পারেন আপনাকে ঢুকায় দিবে, আর অ্যান্সার না দিতে পারলে বলবে যে এটা ঠিক করে আসো, বুঝতে পারছেন? এর জন্য সিকিউরিটি কোশ্চেন দিবেন। এখন সিকিউরিটি কোশ্চেন কি দিবেন, ঠিক আছে? সবচেয়ে ভালো হচ্ছে যেগুলো আপনি অভ্যস্ত শুনে এরকম দেওয়া, যেমন আপনার ফেভারিট বন্ধুর নাম দিতে পারেন, ঠিক আছে? অ্যান্সারটা দিলেন মাই ফেভারিট ফ্রেন্ডস, অথবা দিলেন চাইল্ডহুড ফ্রেন্ড, দিয়ে আপনার যে ফ্রেন্ডের রিয়েল নাম সেটাই আপনি দেন, ঠিক আছে? যদি একটা চিন্তা করেন যে বানায় দেই, তাহলে আবার কিন্তু এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এর জন্য রিয়েলটাই ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে মোবাইল নাম্বার চাইলে মোবাইল নাম্বারটা দিবেন। হ্যাঁ, রিকভারি ইমেল অ্যাড্রেস অনেক জায়গায় চায় যে তুমি যদি এটা ভুলে যাও, অন্য কোথাও পাঠাইতে চাও কিনা, তাহলে আপনি আরেকটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে জিপ কোড চায় অনেক জায়গাতে, জিপ কোডটা আপনার যে এলাকাতে আছেন সেই এলাকা অনুযায়ী জিপ কোড দিবেন, ঠিক আছে? তারপরে টাইম জোনটা চায় অনেক সময়। টাইম জোনটা হচ্ছে আমাদের বাংলাদেশের টাইম জোন হচ্ছে +0600, ঠিক আছে? টাইম জোনটা আমাদেরটাই দিতে হবে, অন্যটা দিলে হবে না, তাহলে টাইম আবার এলোমেলো হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সুইপ কোড, এটা নিয়ে আমি আরেক পরে একদিন কথা বলবো, এটা তেমন কিছুই না। ভেরিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। ভেরিফিকেশন ভেরিফিকেশন হচ্ছে আপনি যে কোনো সাইটে যখনই কোনো কিছু সাইন আপ করবেন, ওই সাইট থেকে সাথে সাথে আপনার মেইলে একটা মেইল পাঠাবে, যেখানে একটা বিশাল লিঙ্ক থাকবে, অথবা ভেরিফাইড ইমেল লেখা থাকবে। তো ওইখানে ক্লিক করলে মেইলটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে মেইল ভেরিফিকেশন, বা শুধু ভেরিফিকেশন, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্যাংক এগুলো নিয়ে পরে আলোচনা হবে, অনেক ডিটেলস হবে, কোনো সমস্যার কিছু নাই, ঠিক আছে?
অবশ্যই। কারো ইমেল, একটা জিমেল আইডি দেন। জিমেল আইডি আছে কারো, একটা দেন। পাসওয়ার্ড দেন। আচ্ছা, হইছে। এখন আমরা ইন্টার দিলাম। ইন্টার আর সাইন ইন দিবেন। আর যখন বাসার পিসিতে করবেন পাসওয়ার্ডটা রিমেম্বার দিয়ে রাখবেন, বারবার দিতে হবে না। ঠিক আছে, অন্য কোথাও করলে দেওয়ার দরকার নাই। আচ্ছা, যেটা আসছে, এই যে দেখেন এটা আসছে, এটা কিন্তু হচ্ছে আপনার HTML লুক। ঠিক আছে, দেখি আবার পাসওয়ার্ডটা দাও। HTML লুকটা আসলো না। উফ, আচ্ছা, HTML লুক এবং স্ট্যান্ডার্ড লুক দুই ধরনের লুক আছে। আগে যেটা দেখছেন ওটা হচ্ছে HTML লুক। ঠিক আছে, আমরা যখন মেইলে কাজ করব তখন আমাদেরকে HTML লুকে নিতে হবে। বুঝতে পারছেন? মানে যখন আমরা মেইল খুলবো তখন আমরা ডাইরেক্ট এইখানে ক্লিক করব, তাহলে ওই লুকটা আসবে। ঠিক আছে, আমরা যখন মেইলে কাজ করব তখন ওই লুকটাই নিব, এই লুকটা নিব না কখনো। এই লুকটা নিব না। ঠিক আছে, কারণ হচ্ছে ওইখানে ইমেল অ্যাড্রেসটা থাকে, আমি বারবার ইমেল অ্যাড্রেসটা আমার লিখতে হবে না, আমি কপি পেস্ট করতে পারবো। এই কারণে আমি হচ্ছে HTML লুকটা নিব। ঠিক আছে, বুঝতে পারছেন? যখন সাইটটা আসবে এই যে বেসিক HTML লেখা থাকে, এইখানে ক্লিক করবেন, ওই লুকটা আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন মেইলটা সম্পর্কে আমি একটু কিছু বলবো, কারণ মেইলে আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে আপনার এই যে মেইল, মেইলটা তো এতদিন মনে করেন যে কোনো ভ্যালু ছিল না। এখন কিন্তু মেইলের ভ্যালু বেড়ে যাবে। কারণ যেহেতু এখানে অনেক কাজ করবেন, অনেক জায়গায় রেজিস্ট্রেশন করবেন, অনেক জায়গা থেকে অনেক ইম্পর্টেন্ট মেইল আসবে। এখন এই মেইল যদি কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। দেখা গেল কারো কাজ করতেছেন, সে একটা মেইল পাঠাইছে, এখন মেইল তো হ্যাক করে নিয়ে গেছে, আপনি কি ঢুকতে পারবেন? আর পারবেন না। তো এই মেইল হ্যাক রোধ করার জন্য আপনাকে মেইলের ভিতরে টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখবেন, তাহলে আর কেউ মেইল হ্যাক করতে পারবে না। ঠিক আছে, কিভাবে দিব? আমরা এই সেটিং এ যাব, এই যে সেটিং, সেটিং এ গিয়ে এই সেটিং এ যাব, এই যে এইখানে ফুলের মতো যেটা, এইখানে গিয়ে এই সেটিং এ যাব। ঠিক আছে, এরকম আসবে সেটিং। ঠিক আছে, এরকম আসলো। এখন আমরা যাব অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, দেন চলে আসছে। এখন এখানে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, রিকভারি পাসওয়ার্ড দিতে পারেন। আমাদের দরকার হচ্ছে আদার গুগল অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করব। ঠিক আছে, আদার গুগল অ্যাকাউন্ট সেটিং, ওইখানে ক্লিক করব। করলে এখন আমাদের যে পেজটা আসবে ওইখানে আমরা হচ্ছে কাজ করব। আচ্ছা, এই যে আসলো। ঠিক আছে, এবার যাব আমরা সিকিউরিটিতে। এটা আসার পরে আমরা সিকিউরিটিতে যাব, অ্যান্ড এই যে টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, এখানে আমরা সেটআপে ক্লিক করব। এখন টু স্টেপ ভেরিফিকেশন কি? টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে যতবারই আপনি এই মেইল আইডিতে ঢুকতে যাবেন ততবারই আপনার মোবাইলে একটা কোড পাঠাবে, সেই কোডটা বসাবেন, দেন আপনি ঢুকতে পারবেন, না হচ্ছে ঢুকতে পারবেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার সিকিউরিটির জন্য তো ঝামেলা পোয়াইতেই হবে। এখন কথা হচ্ছে আপনি বাসার পিসিতে যখন করবেন বারবার যে মেসেজ আসতেছে, এটা একটা ঝামেলা। কোনো সমস্যা নাই, আপনি বাসার পিসিটাকে চিনায় দিবেন, আপনার মেসেজ আর আসবে না। বুঝতে পারছেন কথাটা? মানে ওরা সিস্টেম করেই রাখছে, আপনাকে কষ্ট দিতে ওরা রাজি না। আপনার বাসার পিসি যখন আপনি সেট করবেন তখন ও একটা কোয়েশ্চেন করবে, ডু ইউ ট্রাস্ট দিস পিসি? যদি আপনি ওখানে টিক দিয়ে কন্টিনিউ করে যান, তার মানে আপনি এই পিসিকে ট্রাস্ট করলেন। এইখান থেকে ঢোকার পর যতবারই ঢুকবেন আর মেসেজ পাঠাবে না। বাট যখন আপনার বাইরের কোনো পিসিতে ঢুকতে যাবেন তখন এই মেসেজ পাঠাবে।
ঠিক আছে, কিন্তু বাইরের পিসিতেও যদি আপনি টাচ দিয়ে রাখেন তাহলে আর পাঠাবে না। এখন বাইরের পিসিতে তো আর আপনি দিবেন না, কারণ তাইলে আর লাভ হইলো কি দিয়া, তাই না? আপনি শুধু আপনার পিসিতে টাচ দিয়ে রাখবেন। তো আচ্ছা, প্রসেসটা দেখেন। এই যে এখানে স্টার্ট সেটআপে ক্লিক করবেন, দেন মোবাইল নাম্বারটা দিবেন, এই মোবাইল নাম্বারটা দিবেন। এখন সেন্ড কোডে ক্লিক করলে একটা কোড যাবে, কোডটা বসাবো, ফিনিশ, কাজ শেষ, মোবাইলে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখাই। হ্যাঁ, দেখেন মেসেজ আসছে। একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে কোড, টু স্টেপ হয়েছে। চালু করেন, সাথে সাথেই চলে আসবে, বেশি লাগে না। গ্রামীণ নাম্বার তো দেখতেছি, তাড়াতাড়ি তো আসা করার কথা, দেওয়ার সাথে সাথেই তো চলে আসে। নাম্বার ঠিক আছে, তাহলে তো এতক্ষণ লাগার কথা না। দেয়া তো যাবেই রে ভাই, দেয়া কি? না না, এখন আবার এটা ভয়েস কল, কল আসবে একটা, কল দিয়ে ওই নাম্বারটা বলবে। ঠিক আছে, ভয়েস কল হলে কল দিবে, ফোন আসবে সাথে সাথে, নাম্বারটা বলবে আর কি। কত? আচ্ছা হয়েছে, এই যে দেখেন, ট্রাস্ট দিস কম্পিউটার। এখন যদি টিক দিয়ে নেক্সট করি তাহলে আর মেসেজ আসবে না। আর যদি টিকটা দিয়ে আই ডোন্ট ট্রাস্ট, এখন কনফার্ম দিলাম, এখন সেকেন্ড টাইম এখান থেকে ঢুকতে গেলেই মেসেজ আসবে। আপনার বাসার পিসিতে যখন এখানে তো দিলেন, এখন বাসার পিসিতে তো সেট করেন নাই, কোনো সমস্যা নাই। বাসার পিসিতেও যখন ঢোকার চেষ্টা করবেন তখন আপনাকে বলবে যে তুমি কি এই ব্রাউজারটা সেভ করতে চাও, ডু ইউ সেভ দিস ব্রাউজার। তো আপনি ইয়েস করে দিবেন, তাহলে আপনার আর দ্বিতীয়বার ওখানে যাবে না। ঠিক আছে, আচ্ছা সেট হয়ে গেছে। এখন যতবার চাইবে ততবারই মেসেজ করবে। আর যদি অফ করে দিতে চান, এই যে টার্ন অফ আছে, টার্ন অফ দিলে অফ হয়ে যাবে, মানে এটা আর থাকবে না। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন, আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা গেলই একটা, আরেকটা জিনিস দেখতে হবে। এখন আপনি যদি মোবাইলটা হারায় ফেলেন, সিমটা হারায় ফেলেন, এখন তো মেসেজ ছাড়া ঢুকতে পারবেন না, পারবেন আর এই নাম্বার এই মেলে। তখন কি উপায়? তখন উপায় হচ্ছে, আপনি সব সময় এইখান থেকে একটা ফরওয়ার্ড মেল দিয়ে রাখবেন। ফরওয়ার্ড মেল হচ্ছে, এই ইমেল অ্যাড্রেসে যত মেল আসবে তা ফরওয়ার্ড হয়ে আরেক ইমেল অ্যাড্রেসে চলে যাবে, আপনার কিছু করতে হবে না। ওইটা হবে আপনার দুঃসময়ের সহযোগী। আরেকটা ইমেল অ্যাড্রেস খুলবেন, খুলে কি করবেন, এটার সাথে ওই ইমেল অ্যাড্রেসের লিঙ্ক আপ করায় দিবেন। তাহলে কি হবে, এই ইমেল অ্যাড্রেসে যত মেইল আসবে ওইটা অটো ফরওয়ার্ড হয়ে ওই ইমেল অ্যাড্রেসে গিয়ে জমা হবে। বুঝতে পারছেন? তো চলেন আমরা এটা দেই। এটাতে দিব ফরওয়ার্ড অ্যান্ড পপ, এইখানে ক্লিক করব। করার পরে এই এখানে ক্লিক করে এবার এখানে পাস ওই ইমেল অ্যাড্রেসটা দিব, দিয়ে নেক্সট করলেই ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। বুঝতে পারছেন? সো ইজি মেথড, কোনো কঠিন কিছুই না। ঠিক আছে, এখানে আপনি ইয়াহু ইউজ করতে পারবেন, হটমেল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট জিমেল হলে ভালো। হ্যাঁ, আরেকটা, আচ্ছা এই গেল কথা, আর তেমন এখানে কিছুই নাই। আর হচ্ছে আমরা যখন কোথাও কেউ যখন মেল করে, কোথায় কোথায় জমা হয়, ইনবক্সে, আর কি স্পামে। এই যে স্পামটা এখানে নাই, স্পামটা আছে মোরে। এখন বারবার মোরে ক্লিক করে স্পাম যদি না নিতে চান, লেভেলে যাবেন, গিয়ে এই যে স্পাম শো করে দিবেন, এটা হাইট আছে, এই যে স্পাম এখানে চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে মেইলের কিছু জিনিস। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটা রিফ্রেশ দিলেই হবে।
আচ্ছা, এবার ক্লাউড কম্পিউটারিং কি? ক্লাউড কম্পিউটারিং হচ্ছে আপনি এই যে যখন কম্পিউটারে কোনো কিছু এমএস ওয়ার্ডে কোনো কিছু করেন, সেভ করেন না? সেভ করে কোথায় রাখেন? আপনার কম্পিউটারে। এখন কোনো কারণে যদি কম্পিউটারের হার্ড ডিস্কে প্রবলেম হয় তাহলে তো শেষ। বা ধরেন জিনিসটা ক্যারি করে অন্য কোথাও নিতে গেলে আমরা প্যান ড্রাইভে নিয়ে যাই, তাই না? এখন প্যান ড্রাইভে যদি কোনো কিছু নিতে ভুলে যান, তখন যদি আপনাকে ওই জিনিসটা বা ওই কোনো কিছু ফাইল প্রয়োজন হয়, তখন তখন আপনি এই ক্লাউড কম্পিউটারিং এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে ওই ফাইলগুলো পাইতে পারেন। ক্লাউড কম্পিউটারিং হচ্ছে আপনার কম্পিউটারের মতোই, ওইখানে অনলাইনে সেভ থাকবে। যে কোনো জিনিস অনলাইনে সেভ হয়ে থাকবে, ওইখান থেকে আপনি যখন তখন ওই ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন। বুঝতে পারছেন কথা? তো চলেন আমরা একটু দেখি। আমরা চলে যাব হচ্ছে গুগলে যাই প্রথমে। এখানে নিয়ে লিখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লিখে এন্টার দিলেই গুগল ড্রাইভের আসবে। এই যে আমরা গুগল ড্রাইভে চলে যাব। ঠিক আছে? এই ক্লাউড কম্পিউটারিংও বিভিন্ন লোক, বিভিন্ন কোম্পানি আমাদেরকে ফ্রি প্রোভাইড করবে। যেমন গুগলের হচ্ছে গুগল ড্রাইভ, তারপরে হচ্ছে এই ইয়াহুর হচ্ছে স্কাই ড্রাইভ, তারপরে আপনার জিডো আছে, মিডিয়া ফায়ার আছে। ঠিক আছে? মানে এইগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি আপনাকে ফ্রি দিবে। একটা জানলে বাকিগুলো জানবেন, একই সিস্টেম। এই আসছে। তো একটা জিনিস হচ্ছে, এখান থেকে যখন আপনি ঢুকবেন, জিমেলের ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। আপনার ইমেল অ্যাড্রেসটা খোলা আছে দেখে আমার এই যে ইমেল আইডি আর পাসওয়ার্ড চাই নাই। তার জন্য সবার আগে অনলাইনে কাজ করার সময় আগে জিমেল আইডি খুলে নেবেন। তাহলে অনেক জায়গায় আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে না বারবার। ঠিক আছে? আচ্ছা, চলেন গুগল ড্রাইভে গিয়ে দেখেন, এই যে এখানে আপনি ফোল্ডার করে তৈরি করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। মানে আপনার পিসিতে যেরকম ওয়ার্ডে কাজ করেন এখানেও সেম ভাবে করতে পারবেন। সেম অপশনগুলো আছে। তো আমরা এখন ফোল্ডার তৈরি করতে পারলে ফোল্ডার করব। তো আমরা ফাইলটা এখন আপলোড করব। কিভাবে? আমার কম্পিউটার থেকে এখানে রাখবো। এইখানে যাব, আপলোড ফাইল। ধরেন আমি এই ইমেজটা দিব, দিয়ে ওপেন। এই যে লোড হচ্ছে। লোড হওয়ার পর এখানে দেখাবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট যে ফাইলগুলো কম্পিউটারে তো আছেই, এখানেও রেখে দিবেন। তাহলে এগুলো কম্পিউটারে কোনো কিছু কখনো হইলে আপনি ওইখান থেকে পুনরায় নিতে পারবেন, এবং এটা খুবই সিকিউরিটি। কেউ ফাইল হ্যাক করে নিতে পারবে না। ঠিক আছে? না, সফটওয়্যার আছে। গুগল ড্রাইভ, গুগলের একটা সফটওয়্যার আছে, গুগল ড্রাইভ সফটওয়্যার। ওটা ইনস্টল করে নেবেন, ওইখানে দিয়ে দিবেন, অনলাইনে ঢুকতে হবে না বারবার। ঠিক আছে? তবে এইভাবে করা ভালো। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল এই যে জিনিসটা। এখন আপনি যে কোনো সময় এটা ডিলিট করতে পারবেন। তারপরে হচ্ছে ডাউনলোড করতে পারবেন, রাইট বাটনে ক্লিক করে এই যে রিমুভ দিলে ডিলিট হয়ে যাবে, ডাউনলোড দিলে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে জিনিসটা আমরা এখানে কেন রাখলাম। মনে করেন বিভিন্ন লোকের যখন কাজ করবেন, তখন আপনাকে ও বলে দিবে যে অমুক জায়গাতে ফাইলটা রাখা আছে, তুমি এখান থেকে নিয়ে নাও। এখন আপনাকে তো নিয়ে নেওয়া শিখতে হবে। ঠিক আছে? আপনি একজনের কাজ করতেছেন, সে বলল যে গুগল ড্রাইভে আমি ফাইলটা দিয়ে রাখছি, ওয়ার্ড ফাইলটা, তুমি ওইখান থেকে নিয়ে নাও। এক কথায় কাজ শেষ। ঠিক আছে? কারণ কি, আপনাকে যদি জিনিসটা পাঠাইতে হয়, মেল করতে হবে, অ্যাটাচ করতে হবে, অনেক ঝামেলা। এর জন্য ও রাইখা দিছে ওইখানে, আপনাকে নিয়ে নিতে বলতেছে। বা ধরেন আপনি কারো কাজ করছেন, আপনি তাকে বললেন যে আমি ওইখানে রেখে দিছি, তুমি নিয়ে নাও। ঠিক আছে? এখন তাহলে সে নিয়ে নিতে পারবে, তাই না? তো এই কারণে আমাদের এটা ইম্পর্টেন্ট খুব। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তো আপনারটাই রাখছেন, সে কিভাবে নিবে? তাহলে তো সিকিউরিটি হলো না যদি নিয়ে নিতে পারে, তাই না? এখানে সিকিউরিটি হবে, মানে সে তখনই নিতে পারবে যখন আপনি এটা লিংক তার সাথে শেয়ার করবেন। তার আগে সে কিছু নিতে পারবে না। ঠিক আছে? লিংকটা কিভাবে শেয়ার করবেন? এটার উপরে রাইট বাটনে রাখবেন, শেয়ারে যাবেন, এই শেয়ারে যাবেন। এখন একটা বড় লম্বা একটা লিংক দিবে। ঠিক আছে? একটা লম্বা লিংক দিবে, এই যে লিংকটা। এই লিংকটা আপনি কপি করে তাকে মেল করে দেন, মেসেজ করে দেন, চ্যাট করে দেন, যেভাবে হোক তাকে দিয়ে দিতে হবে। দিলে সে এখন ফাইলটা নিতে পারবে। এই ফাইলটার জন্য এই লিংক, আবার আরেকটা ফাইলের আরেকটা লিংক হবে, আরেকটা ফাইলের আরেকটা লিংক হবে। আপনি এখানে 100 ফাইল রাখলেন, তাকে দিলেন 2টা। আপনি যেই 2টা লিংক দিবেন ওই 2টাই সে নিতে পারবে। সিকিউরিটি। ঠিক আছে? সবচেয়ে ভালো এইভাবেই কাজ করার, এন্ড ডান লাস্টে ডান করে দিবেন শেয়ার, মানে
তো স্পেশালি যখন আপনি কোনো বায়ারের কাজ করবেন বা কোনো লোকের কাজ করবেন, তখন তার জন্য একটা ইমেল আইডি দিয়ে একটা খুলে নেন। খুলে দিয়ে তাকে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেন যে তোমার জন্য খুলে দিছি, তুমি এখান থেকে আপডেট করতেছি করতেছি। বারবার শেয়ার করবেন আপনি, বারবার শেয়ার করাটাও একটা ঝামেলা, তাই না? আপনি তাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, বলবেন এই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তুমি দেখো, নিয়ে যা প্রয়োজন হয় নিয়ে নাও, আমি আপডেট আস্তে আস্তে রাখতেছি এখানে। তাহলে কি সে ইজিলি এখান থেকে নিয়ে নিবে। ঠিক আছে? তো এই কারণে আমাদেরকে ক্লাউড কম্পিউটারিং দেখতে হলো। আচ্ছা বাদ দেই। তারপরে কি আছে, আচ্ছা গুগল বুক। গুগল বুক হচ্ছে বই আমরা যে পড়ি অনেক সময় এখানেই পড়ি, কিন্তু গুগল বুক থেকে আমরা অনেক ভালো ভালো বই পড়তে পারি। হ্যাঁ, গুগল বুকসে আমরা যদি এখানে লিখি, এই যে আসছে গুগল বুকস, এখান থেকে খুব ইম্পর্টেন্ট বই আমরা পড়তে পারবো, যে কোনো প্রয়োজনীয় বই আমরা এখান থেকে পড়তে পারবো না কিনে। ঠিক আছে? প্রচুর বই দিয়ে দিছে গুগলে, অনেক বই আছে, কিন্তু সবই ইংলিশ বই, কারণ আমাদের বাংলা বই খুব কম। যেমন আমি ধরেন এসইও বুক খুঁজতেছি, এসইও বুক লিখলাম, লিখে সার্চ দিলাম। এখন দেখেন এই যে এসইওর বুক দেখাচ্ছে। এখন আপনি মনে করেন এই বইটা পড়বেন, ঠিক আছে? এটা খোলেন। বাংলা অত ভাই এত রিচ হয় নাই এখনো, ঠিক আছে? এত রিচ এখনো হয় নাই। পাবেন, দুই চারটা পাবেন, কিন্তু অত রিচ হবে না। আচ্ছা দেখেন এই যে বই আসছে, এই যে আসছে, ঠিক আছে? আপনি এখান থেকে পড়তে পারেন, চাইলে ডাউনলোড করতে পারেন, কিন্তু এখানে সরাসরি কোনো ডাউনলোড সিস্টেম নাই। আপনাকে একটা ছোট্ট সফটওয়্যার নামাইতে হবে, গুগল বুকস ডাউনলোডার। এই ডাউনলোডার নামাইতে হবে, ঠিক আছে? খুব ছোট্ট, এই যে এখান থেকে ডাউনলোডারটা নামায় নেবেন। ঠিক আছে? এখানে রাইট বাটনে ক্লিক করবেন, আসবে, এখান থেকে ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোড দিয়ে নামায় নেবেন। এই যে ডাউনলোড, ডাউনলোড দিলেই নামবে, খুব ছোট্ট একটা 1.5 কেবির মনে হয় ফাইল, আমি দেখাচ্ছি। আমরা ডাউনলোড করছিলাম মনে হয়, এই যে এরকম। এটা ডাবল ক্লিক করবেন, রান দিবেন, ফাইলটা, সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এখন আপনি চলে যাবেন যে বইটা ডাউনলোড করবেন, এই যেটা, এটার এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এইখানে পেস্ট করবেন, অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে? পিডিএফ ভার্সনে ডাউনলোড হবে। আচ্ছা গেল গুগল বুক। আশা করি বুঝতে পারছেন, টার্মগুলো কিন্তু ইজি, কঠিন কিছুই না, তাই না? আচ্ছা ট্রান্সলেট নিয়ে কে জানি কথা বললেন, চলেন ট্রান্সলেটটা একটু দেখে ফেলি। গুগল ট্রান্সলেট, এটা হচ্ছে খুব ভালো। এখানে আপনি যত ইংলিশ আছে সব ট্রান্সলেট করে বাংলায় পড়তে পারবেন। এখন হুবহু আসবে না, তবে যেটুকু আসবে এইটুকু আপনি বুঝতে পারবেন। না বোঝাচ্ছে বোঝা অনেক কিছু। ঠিক আছে? কি করবেন, আপনি যে কোনো একটা ইংলিশ ইনফরমেশন, ধরেন এটাই দিলাম, কপি করলাম, এখানে পেস্ট করলাম, আসলো। এবার এখানে যদি এটা বাংলা না থাকে, এখান থেকে ক্লিক করে বাংলাটা দিয়ে দিবেন। ঠিক আছে? বাংলাটা দিলে এরকম এই যে এখানে পুরো বাংলাটা আসবে। ঠিক আছে? এই হচ্ছে গুগল ট্রান্সলেটের ইউজ করার সিস্টেম। বুঝতে পারছেন? কত কঠিন কিছুই না। আচ্ছা এবার হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার খুব মজার একটা জিনিস। আপনার যত কাজ আছে আপনি ক্যালেন্ডার অনুযায়ী খুব সুন্দরভাবে এটাকে সাজায় রাখতে পারেন। ঠিক আছে? মানে আপনার শিডিউল অনুযায়ী আপনার যত কাজ আছে খুব সুন্দরভাবে শিডিউল অনুযায়ী সাজায় রাখতে পারেন। মনে করেন আপনার একটা ফ্রেন্ডের বার্থডে 20 তারিখে, আপনি ভুলে গেছেন, মনে নাই, গুগল থেকে মেসেজ আসবে। ঠিক আছে? কি ব্যাপার, আমি তো মেইলেই আসছিলাম, চাইলো কেন আবার? সাইন আপ করলাম কই, আমি তো ছিলামই। দাও। আচ্ছা এরকম ইউজার আইডি পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? ও ছিলামই না সাইন আপে, ভিতরে, ও আচ্ছা সাইন আপ হয়ে গেছে। বলো। 152786। আচ্ছা এই যে দেখেন, এই যে বারবার আসতে যদি চাই, আমি টিক চিহ্নটা উঠাই দিলে বারবার দিবে, আর যদি টিকটা দিয়ে দিতাম তাহলে এই পিসি তার চাবে না।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনাকে এরকম রিমাইন্ডার দিবে গুগল ক্যালেন্ডার, আপনি আপনার যত শিডিউল আছে শিডিউলটা খুব সুন্দরভাবে এখানে সাজায় নিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? তো এইটা হচ্ছে লুক। আপনি আমরা মান্থলি দেখতে চাইলে এই যে মান্থলি দেখতে পারি। ঠিক আছে, এখন গুগলে তো মেসেজ পাঠাবে, এখন কোন মোবাইলে মেসেজ পাঠাবে গুগল কি জানে? প্রথমে আমাদেরকে ক্যালেন্ডারের সাথে কি করতে হবে? মেসেজ মোবাইলটারে অ্যাড করতে হবে নাকি? যেই মেসেজে যেই মোবাইলের নাম্বারে আমাদেরকে মেসেজ পাঠাবে ওইটা প্রথমে ক্যালেন্ডারের সাথে আমাকে অ্যাড করতে হবে। কিভাবে? এই সেটিংয়ে যাবেন, গিয়ে এই সেটিংয়ে যাবেন, দেন মোবাইল সেটআপ, এখানে মোবাইল নাম্বারটা দিবেন, কোড পাঠাবে, কোডটা বসায় ফিনিশ দিবেন, কাজ শেষ। মোবাইলের সাথে ক্যালেন্ডারের অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক আছে। ওহ গড, তাহলে আমরা প্রথমে ক্যালেন্ডারের সাথে মোবাইল নাম্বারের ইয়াগুলো অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করার পরে কি এলাম ট্রান্সলেট, ওহ খোদা। আচ্ছা, এখন দেখেন আপনাকে শিডিউল তৈরি করতে হবে এবার। ঠিক আছে, কিভাবে? এই ক্রিয়েটে যাবেন, এই যে আসছে ফ্রেন্ডস বার্থডে, দিয়ে অ্যাড চলে আসছে। কবে? 25 তারিখ। কখন? 8:30 থেকে 9:30। ঠিক আছে, কোথায়? জায়গাটা দিবেন, এখানে একটা ছোট্ট বর্ণনা দিয়ে দিবেন, দিয়ে একটু নিচের দিকে নামবেন। যখন মোবাইলটা অ্যাড করবেন তখন এইখানে ইমেল পপ ছাড়াও এসএমএস বের হবে, এসএমএসটা চুজ করবেন। ঠিক আছে, করার পরে আপনাকে কতক্ষণ আগে রিমাইন্ডার দিবে? 8টায় 8:30টায় অনুষ্ঠান, আপনি দিলেন 50 মিনিট আগে একবার দাও, আবার অ্যাড রিমাইন্ডার দিলেন, আরেকটা দিলেন 30 মিনিট আগে, আবার অ্যাড রিমাইন্ডার দিলেন, আরেকটা দিলেন 20 মিনিট আগে, আবার অ্যাড রিমাইন্ডার দিলেন 10 মিনিট আগে, আরেকটা দিলেন 5 মিনিট আগে। 5টা দিতে পারবে। ঠিক আছে, দিয়ে সেভে ক্লিক। এখন আসেন, এই যে দেখেন যোগ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি এক ডেটে চাইলে 4টা 5টা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইভাবে আপনি সেট করে দিবেন, প্রত্যেক সপ্তাহে একটা করে সেট করে দিবেন, কোন দিন কখন দিবে সেট করে দিবেন, অটো হবে না। হ্যাঁ। আচ্ছা, লাস্ট স্ক্রিনশট আর স্ন্যাপশট। স্ক্রিনশট আর স্ন্যাপশট কি? স্ক্রিনশট হচ্ছে এই যে আপনি সাইটটা দেখতেছেন না? হ্যাঁ, এই সাইটটার হুবহু একটা কপি আপনি এখানে যেভাবে আছে এইভাবে নেবেন, এটাকে বলে হচ্ছে স্ন্যাপশট। অনেক সময় আপনি যে লোকের কাজ করতেছেন, প্রমাণ কি কাজ করতেছেন, প্রমাণ আছে, তো প্রমাণ রাখতে হবে না, এই প্রমাণ হচ্ছে স্ন্যাপশট। ঠিক আছে, এর জন্য আমাকে কি করতে হবে? প্রমাণ রেখে দিতে হবে। আরেকটা হচ্ছে অনেক সময় যে কাজ করতেছেন সে বলবে যে একটা স্ন্যাপশট পাঠাও। ঠিক আছে, এখন যদি আপনি নাই নিতে পারেন তো পাঠাবেন কিভাবে? তাই না? তাহলে আমাকে কি করতে হবে? স্ন্যাপশট নেওয়াটা শিখতে হবে। কিভাবে নিবেন? যেটা নিবেন এটা এরকম খোলা রাখতে হবে, এরকম খোলা থাকবে। তারপরে আপনি কিবোর্ডের এই যে স্ক্রিন প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, এইখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, স্ক্রিনশট কপি হয়েছে। এখন আমি এটাকে মিনিমাইজ করব, করে আমি পেইন্ট ওপেন করব। পেইন্ট এইখানে না থাকলে অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ অ্যান্ড পেইন্ট আসছে। ঠিক আছে, এবার আপনি কি বলেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিবেন, মানে পেস্ট। দেখেন হুবহু জিনিসটা চলে আসছে। হুম, এটাকে বলে স্ন্যাপশট। এখন এটা সেভ করবেন, এখানে গিয়ে এই যে সেভ অ্যাস, আমরা 4টা ফরম্যাটে এটা সেভ করতে পারি। একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে জিআইএফ, আর একটা হচ্ছে বিটম্যাপ, হ্যাঁ বিএমপি। তো আমরা নিব হচ্ছে জেপিজি, নিয়ে এখানে একটা নাম দিলাম, দিয়ে সেভে ক্লিক। এবার এটা বন্ধ করে দেন। এই যে দেখেন, এই যে, হ্যাঁ যতটুকু দেখাচ্ছে ততটুকুই আসবে। এবার আমরা প্রিভিউ দেখি, এই যে চলে আসছে।
পুরো পেজটা তো আসবে না, কারণ পুরো পেজটা অনেক বড় না। পুরো পেজটা নিতে হলে এটার আগে ছোট বানাইতে হবে। ছোট বানানো তো জানেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস দিবেন, এই যে এরকম ছোট হবে। এইবার স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, আবার বড় করতে চাইলে এই, ঠিক আছে, বুঝতে পারছেন? তো আজকের যে শিডিউল ছিল, মোটামুটি জিনিসগুলো আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? সব বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। যাদের, আচ্ছা, হ্যাঁ, যদি ডাইরেক্ট না থাকে, এখানে যদি পেইন্ট ডাইরেক্ট না থাকে, তাহলে যাবেন অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ অ্যান্ড পেইন্ট। আল্লাহ, খারাপ হয়ে গেছে জিনিসটা। এই যে কপি, তো স্ক্রিনশটে যখন ক্লিক করছেন তখনই কপি হয়ে গেছে। এবার এখানে যাবেন, অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, পেইন্ট, দেন কন্ট্রোল ভি। এখানে পেস্ট করতে পারবেন না, কারণ কোথাও নাই। কন্ট্রোল ভি দিলেই চলে আসবে। ঠিক আছে, দেন সেভ করবেন জেপিজি মোডে। ঠিক আছে, আচ্ছা, সবাইকে ধন্যবাদ।